মায়ুক যখন পুলিশের ভ্যানে উঠতে যাচ্ছিল তখন সে লাজুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে গেল, খেলা তো সবে শুরু হলো লাজু, আমার ফোনের পাসওয়ার্ডটা এখনও কেউ জানে না, আর ঠিক রাত 12টায় বনলতার সেই ভিডিওটা অটো আপলোড হয়ে যাবে। লাজুর হাতের তালু ঘামতে শুরু করল। তবে কি সব জেতার পরেও সে হেরে গেল? অবশেষে গ্রেফতার হলো ময়ূক। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূকের সাথে কথা বলতে বিশ্বর বাইক করে বেরিয়ে যাচ্ছে লাজু। লাজু তখন ভাবে, যেভাবেই হোক না কেন ওই ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে। ও এইভাবে বনলতা দিদির ওপর অত্যাচার করবে সেটা আমি কোনোভাবেই হতে দেব না, আর তার জন্য আমাকে যা করার করতে হবে। বিশ্বর বাইক করে যখন বেরিয়ে যাচ্ছিল লাজু, তখন অনুভবের সামনে দিয়ে লাজু বেরিয়েছিল। অনুভব লাজুকে আর বিশ্বকে দেখে অবাক হয়ে যায়। অনুভব ভাবে, কলেজে ঢুকেই কি এবারে লাজু আবার কারোর সাথে প্রেম করছে নাকি? এটাই ভাবছিল অনুভব। অন্যদিকে ময়ূক তো বনলতার জন্য পার্কে ওয়েট করতে থাকে। এরপর সেই পার্কে পৌঁছে গেছে লাজু। আর লাজু তখন বিশ্বকে বলে, তুই এক কাজ কর, তুই বাইকটা নিয়ে এখানে অপেক্ষা কর। যদি কোনো রকমে চিৎকা চেঁচামেচি করি বা কোনো রকমে দেখিস আমি আসছি না সময়ের আগে, তাহলে বুঝবি কোনো সমস্যা হয়েছে, আর তুই তৎক্ষণাৎ পুলিশকে খবর দিবি, কেমন? বিশ্ব তখন বলে ঠিক আছে। এরপরে ময়ূক অপেক্ষা করছিল, আর তখনই লাজু এসে গেছে। ময়ূক তখন লাজুকে দেখে বলে, কি ব্যাপার সুন্দর লেডি, এখানে কি করছো? তখনই বনলতার কথাই বলে লাজু, আর বলে, বনলতা দিদি। আর তখন বুঝে গেছে ময়ূক হয়তো বনলতা এই মেয়েটাকে দিয়েই টাকাগুলো পাঠিয়েছে। ময়ূক বলে, এই শোন, এত কথা বলার সময় নেই, তুই এক কাজ কর, বনলতা যে টাকাগুলো পাঠিয়েছে সেগুলো আমাকে দে, আর আমি এখান থেকে বেরিয়ে যাই। তখনই লাজি বলে, বনলতা দিদি আমাকে কোনো টাকা পাঠায়নি, কিছু কথা বলতে পাঠিয়েছে। তুমি এইভাবে বনলতা দিদির ওপর কেন অত্যাচার করছো? তখন ময়ূক বলে, বনলতা আবার আমাকে ওয়েট করাচ্ছে, ওর ওই ছবিগুলো আমি ওকে পাঠিয়েছিলাম, ওর বরকেও পাঠিয়েছিলাম, তাতেও কোনো কাজ হলো না। এরপর আমি ওর এই নোংরা ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিই তাহলে ওর কি অবস্থা হবে ও বুঝতেও পারছে না। লাজু বলে, ছি, তোমার লজ্জা করে না? যাকে তুমি ভালোবাসায় ফাঁসিয়েছিলে আজকে তার বিরুদ্ধে যেতে এতটা নোংরামি করতে পারবে? তখন ময়ূক বলে, এই শোন, তুই কি আমাকে এখানে জ্ঞান দিতে এসেছিস? তাহলে এখান থেকে চলে যা, না হলে এই ময়ূককে কিন্তু চিনিস না। ময়ূক কতদূর কি করতে পারে তোর কোনো আইডিয়া নেই। লাজু মনে মনে ভাবে, সে লাজু ভালোই বুঝতে পেরেছে যে তুমি কি করতে পারো আর কি পারো না। তুমি যেভাবে বনলতা দিদিকে থ্রেট করছো, তোমার ভয় নেই, অথচ বনলতা দিদি ভয় পাচ্ছে। এর মাঝখানে অনুভব তো গাড়ি চালায় আর ভাবে, লাজুর এতটা অধঃপতন হয়েছে যে ও এখন ছেলেদের বাইক করে ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে আমাকে কথা বলতেই হবে। এরপরে লাজু বলে, তুমি বনলতা দিদির কোনো ক্ষতি করবে না, আমি বনলতা দিদির সাথে কথা বলে টাকার ব্যবস্থা করছি, যেভাবেই হোক কালকের মধ্যে আমি টাকার ব্যবস্থা করব। তখনই ময়ূক বলে, খুব ভালো কথা, যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো যেন আমার হাতে তুলে দেয়, না হলে ওর অবস্থা কি করে খারাপ করতে হয় সেটাই ময়ূক মতন জানে। এরপরেই লাজু বাইকে করে আবারও বেরিয়ে পড়ে, আর বিশ্বকে বলে আরেকটা জায়গায় যেতে হবে। তারপরেই চলে যায় থানায়, আর সেখানে গিয়ে বিশ্বকে বলে, তুই একটু বাইরে অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এরপরে বিশ্ব বলে, তুই কি করতে চাইছিস বলতো, একবার এখানে আরেকবার থানায়? লাজু বলে, দাঁড়া না, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, করে আমি এক্ষুনি চলে আসব। এরপরে সুদর্শন স্যার তো ছিল না, ছিল অন্য একজন অফিসার। এরপর সেই অফিসারের সাথে কথা বলে লাজু, আর বলে, এই ছেলেটাকে আপনি গ্রেফতার করুন, তাহলে আমার দিদিটা বেঁচে যায়। কিন্তু তখনই অফিসার বলে, আরে এইভাবে আপনার কথায় গ্রেফতার করা যায় না। কে আপনি? কি সেই বনলতা? আপনি তো বনলতা নন, আপনি কার না কার একটা রেকর্ডিং নিয়ে এসেছেন। ময়ূক যখন হুমকি দেওয়া কথাগুলো বলেছিল তখন সবটা নিজের ফোনে রেকর্ড করে নিয়েছিল লাজু, কিন্তু সেই রেকর্ডিংয়েও কিছু হবে না, পুলিশ জানিয়ে দেয়, আর বলে, আপনি এখন যান। লাজু তখন বলে, কি করব আমি এখন, কিছুই তো বুঝতে পারছি না। তবে ওই ময়ূকে তো গ্রেফতার করার খুব দরকার ছিল, না হলে যে বনলতা দিদির খুবই বিপদ, আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করে আমাকে আটকাতে হবেই। এরপরেই লাজুকে ফোন করেছে অনুভব, আর তখনই লাজু ফোনটা ধরে বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলছি। কিন্তু অনুভব বলে, কি করছো তুমি যে এতটা ব্যস্ত আছো? কিন্তু লাজু ফোনটা কেটে দেয়, আর সেটা দেখার পরে খুব রেগে যায় অনুভব, আর বলে, এতটাই ব্যস্ত যে ফোনটা কেটে দিল। এরপর সে বলতে বলতে ভালো অফিসারের সাথে দেখা হয়ে যায়। লাজু তখন বলে, তুমি এসে গেছো, তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে, না বলা পর্যন্ত কোনো শান্তি হচ্ছে না আমার। তখনই অফিসার বলে, ঠিক আছে, তুমি আমার চেম্বারে এসো, আমি কথা বলছি। এরপর পুরো বিষয়টা খুলে বলে আর প্রমাণটাও শুনিয়ে দেয়। তখনই সুদর্শন স্যার বলে, বুঝতে পেরেছি, তুমি চাইছো ওই ছেলেটাকে আমরা অ্যারেস্ট করি, তাই তো? কিন্তু এভাবে কারোর বিরুদ্ধে তো অ্যারেস্ট করা যাবে না, একটা সলিড প্রমাণ লাগবে, তাহলে আমরা অ্যারেস্ট করতে পারবো। লাজু তখন বলে, তাহলে বলো আমায় কি করতে হবে? পুলিশ তার টিমকে ফোন করে আর বুঝিয়ে দেয় লাজুকে কি করতে হবে। লাজু তখন বলে, ঠিক আছে, কালকেই তো ওই ছেলেটা আসবে, তাহলে কালকেই কিন্তু যা করার করতে হবে। এর মাঝখানে লাজু বাড়িতে ফিরে গেছে। অনুভব দরজাটা খুলে দেয় আর বলে, তোমার কলেজ এখন শেষ হলো?
এরপর স্ত্রী বলে, চলে এসেছে, শোন কৃষ্ণ, তুই ওকে অত বেশি প্রশ্রয় দিস না। এরপরই অনুভব বলে, আচ্ছা মা, লাজু কি এই টাইমেই কলেজ থেকে ফেরে নাকি এর আগে ফেরে? স্ত্রী বলে, আমি অত শত জানি না, ওর ফেরার টাইম আমি অত লক্ষ্য রাখি না। অনুভব বলে, আমি যতদূর জানি তোমার কলেজ অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে। লাজু ভাবে, ইস, আজকেই লোকটাকে আগে আগে আসতে হলো, কি করব আমি এখন? এরপরে অনুভবের সাথে কথা বলে তাড়াতাড়ি করে নিজের জায়গায় চলে যায় লাজু। সেখানে গিয়ে খুই খাতায় নিয়ে বসে আর ভাবে কি করে ময়ূকে গ্রেফতার করানো যায়। তখনই অনু এসে বলে, লাজু, তুমি সত্যি করে বলো, তুমি চুরিটা করনি? আমি জানি চুরিটা কে করেছে, বলো লাজু, চুপ করে থেকো না। কিন্তু লাজু কিছুই অনুকে জানায় না, কারণ লাজু এটুকু জানে যদি সত্যিটা সামনে আসে তাহলে বনলতা অনেক বড় বিপদে পড়বে। তাই লাজু কোনোভাবে সত্যিটা জানাতে চাইছিলই না অনুকে, আর জানায়নি। এদিকে অনুভব চলে এসেছে আর বলে, কি ব্যাপার, আজকাল কলেজে গিয়ে পড়াশোনা না করে ছেলেদের বাইকে চেপে ঘুরে বেড়াচ্ছ? লাজু বলে, তোমার যা ইচ্ছা ভেবে নাও, তুমি যা ইচ্ছা ভাবতেই পারো, কিন্তু তোমার ভাবনাতে তো আর আমি নেই। এরপরে অনুভব বলে, তোমার কাছ থেকে আমি সঠিক উত্তরটা জানতে চাই। কিন্তু লাজু কোনোভাবেই সঠিক উত্তর দিতে চায় না। অনুভবকেও বলতে চায় না তার মনের মধ্যে ঠিক কী চলছে। এরপরে অনুভব তখন বলে, সত্যিটা জানাতে তোমার এত সমস্যা কেন হচ্ছে, বলো আমাকে। কিন্তু লাজু কোনো উত্তর দেয় না। এরপর লাজু সকাল হতেই খেতে বসে পড়েছে, আর তখনই ফোন করেছে ময়ূক। ময়ূকের ফোন নাম্বার দেখেই চিনতে পেরে গিয়েছিল লাজু। আসলেই লাজু নিজের ফোন নাম্বারটা বনলতার সাথে তো কথা বলতে পারছে না ময়ূক, তাই লাজু নিজের ফোন নাম্বারটা ময়ূককে দিয়ে এসেছিল। এরপরই ময়ূক তখন বলে, যাক, তুই তাহলে চিনে পেরে গেছিস। লাজু তখন বলে, তোমার মতন ছেলেকে না চিনে আর উপায় আছে? এরপরই অনুভবের কথাই ভাবছিল ময়ূক, আর বলে, অনুভবের তো অনেক টাকা দিয়েছ, তো টাকাটা? লাজু বলে, সে আমি জানি না, তুমি আজকে এসো, আমি নিয়ে যাচ্ছি। এরপরে ময়ূক বলে, খুব ভালো কথা, তোর মতন ইন্টেলিজেন্ট মেয়ে তো দরকার। এরপর লাজু, সে আমি জানি, আমি তো টাকা দিতে পারবো না তোমাকে, তাই তুমি আমার দিকে ফিরেও তাকাবে না, আর আমি চাইও না সেরকম কিছু। ময়ূক বলে, কে বলেছে শুধু আমার টাকার লোভ আছে? আমার অন্য কিছুর ওপরও খুব লোভ আছে। এরপর লাজু মনে মনে ভাবে, ইচ্ছে করছে ওর মুখটা এখনই মেরে ভেঙে দিতে। এরপর লাজু সব কিছু ব্যবস্থা করে ফেলে, পুলিশকে নিয়ে পৌঁছে যায় সেই পার্কে। কিন্তু ময়ূক সেটা জানেও না। এরপর ময়ূক জিজ্ঞেস করে, টাকাটা কোথায়? 15 লাখ টাকা দিয়েছে তো? তখনই পুলিশ এসে বলে, এই যে ময়ূক, চলুন, আপনাকে এবারে আমাদের সাথে থানায় যেতে হবে, কারণ আপনার বিরুদ্ধে সলিড প্রমাণ আমাদের কাছে এখন চলে এসেছে। তখনই ময়ূক নিজেকে বাঁচাতে রীতিমতো লাজুকে টার্গেট করে দেয়, আর লাজু তখন বলে, এবার কি হবে? কিন্তু পুলিশ লাজুকেও বাঁচানোর চেষ্টা করে, আর সাথে ময়ূককে অ্যারেস্ট করার পরিকল্পনা করে ফেলে। আর লাজু তখন ভাবে, এইবার এই শয়তানটা শাস্তি পাবে আর বনলতা বেঁচে যাবে। পার্কের সেই থমথমে পরিবেশে যখন পুলিশ মায়ূককে চারপাশ থেকে ঘিরে ধরল, তখন মায়ূকের চোখের চাউনি বদলে গেল। এতদিন যে বাঘের মতো গর্জন করে বনলতাকে তটস্থ করে রেখেছিল, মুহূর্তের মধ্যে সে এক হিংস্র পশুর মতো ছটফট করতে লাগল। পুলিশের জালে ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে মায়ূক চিৎকার করে লাজুকে বলতে লাগল, তোর এত বড় সাহস, তুই আমাকে পুলিশে দিবি? তুই জানিস না এই মায়ূক কে? এই রেকর্ডিং দিয়ে তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি জেল থেকে বেরিয়ে তোকে আর তোর ওই বনলতা দিদিকে শেষ করে দেব। লাজু তখন শান্ত কিন্তু দৃঢ়। সে জানত আজ যদি সে ভয় পেয়ে পিছিয়ে যায় তবে বনলতার জীবনটা চিরকালের মতো অন্ধকারের অতলে তলিয়ে যাবে। লাজু মায়ূকের চোখের দিকে তাকিয়ে বলল, শয়তানি করার একটা সীমা থাকে মায়ূক, তুমি সেই সীমা ছাড়িয়ে গিয়েছ। বনলতা দিদির সরলতার সুযোগ নিয়ে তুমি তাকে যে নরক যন্ত্রণা দিয়েছ তার বিচার আজ হবেই। পুলিশ অফিসার সুদর্শন স্যার মায়ূকের হাতকড়া পরানোর নির্দেশ দিলেন, কিন্তু মায়ূক ধূর্ত। সে হঠাৎ করে পকেট থেকে একটা ছোট পেনড্রাইভ বের করে হুঙ্কার দিল, এই নাও, এই পেনড্রাইভে সেই সব ছবি আর ভিডিও আছে যা দিয়ে আমি বনলতাকে শেষ করতে চেয়েছিলাম। তোমরা যদি আমাকে নিয়ে যাও তবে আমার লোক এই সব কিছু ইন্টারনেটে ছেড়ে দেবে। মুহূর্তের জন্য পুলিশ থমকে গেল। লাজুর বুকটা কেঁপে উঠল। তবে কি সব চেষ্টা বিফলে যাবে? ঠিক সেই সময়ে সুদর্শন স্যার মুচকি হাসলেন। তিনি লাজুকে ইশারা করলেন। লাজু তখন বনলতাকে ফোন করল। ওপাশ থেকে বনলতা কান্নাকাটি করছিল, কিন্তু লাজু তাকে আশ্বস্ত করে বলল, দিদি, তুমি ভয় পেও না। সুদর্শন স্যার তোমার বাড়িতে অলরেডি ফোর্স পাঠিয়েছেন। মায়ূকের ল্যাপটপ আর ওর সাঙ্গপাঙ্গরা ধরা পড়ে গেছে। ওর কাছে এখন আর কোনো অস্ত্র নেই। মায়ূকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল লাজু শুধু একা আসেনি, সে রীতিমতো কোমর বেঁধে নেমেছে। পুলিশ যখন মায়ূককে টেনে নিয়ে যাচ্ছিল তখন লাজু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে একটা শয়তানের বিনাশ হল। অন্যদিকে অনুভব তখনও লাজুর ওপর প্রচণ্ড রেগেছিল। সে ভেবেছিল লাজু কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছে।
বাড়িতে ফিরে অনুভব অস্থির হয়ে পায়চারি করছিল। অনুভবের মা অর্থাৎ লাজুর শাশুড়ি বারবার উস্কানি দিচ্ছিলেন। দেখলি তো কৃষ্ণ, মেয়েটা সারাদিন বাইরে বাইরে কি করে বেড়াচ্ছে, তোর তো উচিত ওকে শাসন করা। এমন সময় লাজু বাড়ি ফেরে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও একটা তৃপ্তির আভা ছিল। অনুভব তাকে দেখেই রাগে ফেটে পড়ে। লাজু, তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার ফোন কেটে দিলে, আর ওই ছেলের বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলে কেন? আমাকে সব সত্যি বলতে হবে। লাজু এবার আর চুপ থাকল না। সে অনুভবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সব সত্যি তুমি জানতে চাও তো? চলো আমার সাথে। লাজু অনুভবকে নিয়ে সোজা বনলতার বাড়িতে গেল। সেখানে গিয়ে অনুভব যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। দেখল বনলতা মেঝেতে বসে কাঁদছে আর সুদর্শন স্যার তাকে সান্ত্বনা দিচ্ছেন। লাজু সবটা খুলে বলল অনুভবকে। বনলতা দিদির ওপর মায়ুকের অত্যাচার, টাকার দাবি, ব্ল্যাকমেল সব কিছু। লাজু বলল, আমি সত্যিটা আগে বলতাম তবে মায়ুক সাবধান হয়ে যেত আর বনলতা দিদির সম্মান ধুলোয় মিশিয়ে দিত। আমি চাইছিলাম হাতে নাতে ওকে ধরতে, তাই আমি বিশ্বের সাহায্য নিয়েছিলাম। বিশ্ব আমার ভাইয়ের মতো, ও আমাকে সাহায্য না করলে আজ হয়তো দিদিকে বাঁচানো যেত না। অনুভব নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের ওপর লজ্জিত বোধ করতে লাগল। সে ভাবল, যে মেয়েটিকে সে ভুল বুঝে ঘৃণা করছিল সে আসলে নিজের জীবন বাজি রেখে অন্য একজনের সম্মান রক্ষা করেছে। অনুভব লাজুর সামনে গিয়ে নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও লাজু, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি। লাজু তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে সেটা বড় কথা নয় অনুভব, বড় কথা হলো আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা কতটা বিশ্বাস করি। তুমি তো আমার স্বামী, তোমার উচিত ছিল আমার উপর ভরসা রাখা। পরদিন সকালে থানায় গিয়ে লাজু আর অনুভব সব ফর্ম্যালিটি শেষ করল। মায়ুকের বিরুদ্ধে কঠোর মামলা দায়ের করা হয়েছে। বনলতা দিদি এখন সুরক্ষিত। বনলতা লাজুর হাত ধরে বলল, তুই না থাকলে আজ আমি মরে যেতাম রে লাজু, তুই আমার বোন হয়ে যা করেছিস তা আমি সারা জীবনেও ভুলব না। লাজু হাসল। সে জানত লড়াইটা সহজ ছিল না। বাড়িতে ফিরে সে দেখল শাশুড়ি মাও আজ চুপ। অনুভবের কাছে সব শুনে তিনিও হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। অনুভব লাজুর কাছে এসে বসল এবং তার হাত ধরে বলল, আজ থেকে আমি আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একজন সাহসী মানুষ। আমি গর্বিত যে তুমি আমার জীবনে এসেছ। লাজু জানালার বাইরে তাকালো। ভোরের আলো ফুটছে। সে ভাবল, জীবনে অনেক বাধা আসবে, কিন্তু যদি সত্যের পথে থাকা যায় তাহলে জয় নিশ্চিত। মায়ুকের মতো শয়তানরা সাময়িকভাবে জয়ী হতে পারে, কিন্তু লাজুর মতো সাহসী মেয়েরা যখন রুখে দাঁড়ায় তখন অন্ধকারের অবসান ঘটে। সত্যের জয় হলো নাকি বিপদের শুরু? মায়ুক কি আদেও জেল থেকে বেরোতে পারবে? আর অনুভব কি লাজুর এই আত্মত্যাগের মর্যাদা দিতে পারবে? বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখলেন কিভাবে লাজু নিজের জীবন বাজি রেখে বনলতা দিদির সম্মান বাঁচালো। কিন্তু মায়ুকের মতো শয়তানরা কি এত সহজে হার মানে? গল্পের পরের মোড়ে কি অপেক্ষা করছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আপনারা যদি চান লাজু আর অনুভবের ভালোবাসার জয় হোক, তবে এখনই লাইক দিন। আপনার একটি লাইক আমাদের নতুন পর্ব লিখতে উৎসাহ দেয়। কমেন্ট করুন, আপনি কি মনে করেন, অনুভবের এখন লাজুর কাছে ক্ষমা চাওয়া উচিত? আপনার মতামত নিচে লিখে জানান। শেয়ার করুন। সত্যের লড়াইয়ের এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকুন, কারণ পরবর্তী পর্বে আসছে এক বিরাট ধামাকা। পরের অংশ দেখতে চোখ রাখুন আমাদের পেজে।